সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকেই আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে একটি শিরোনাম নিয়ে কথা বলতে চাই। তা অত্যন্ত মর্মস্পর্শী একটি ঘটনা। মর্মস্পর্শী এই জন্যে বলছি যে মানুষের জীবনের পরিণতি কি হতে পারে এইটা আমরা জানি না, এটা আমরা বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম তাহলে আমাদের আচরণ, আমাদের জীবনযাত্রা, চলাফেরায় সবসময়ই বোধহয় আমরা সংযত থাকতাম। ঠিক এরকম একটি ঘটনা আপনারা জানেন ইতিমধ্যেই। বাংলাদেশে বহুল আলোচিত একটি নাম, সেটা হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি তার কর্মজীবনে বিচারপতি থাকা অবস্থায় ওনার যে আচরণ, এটা এদেশের অনেক মানুষেরই হৃদয়ে আঘাত করেছে। কারণ একজন বিচারপতি হিসাবে যে সংযত আচরণ থাকা কথা, তার ধারে কাছেও তিনি ছিলেন না। ওনার সবসময় ছিল উদ্যত আচরণ এবং সব কিছুতে ছিল বেশি বাড়াবাড়ি, এবং ওনার বিরুদ্ধে বিতর্কের কোনো অন্ত ছিল না। যাই হোক, সেই সময় সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন, মদদে বলেন, তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়েছে। আজকে তার অবস্থা একটা ইউটিউবের খবরে দেখে খুব অবাক হলাম। ওনার অর্থ কষ্টের কারণে ওনার লাইব্রেরির বই পুস্তক বিক্রি করতে হচ্ছে, কারণ উনি মামলা পরিচালনার ব্যয় নির্বাহ করতে পারছেন না। সুপ্রিয় দর্শক, ভাবুন তো, যে ব্যক্তিটাকে টক শোতে দেখলাম তার কী উদ্যত আচরণ, এবং আমরা সাধারণত একজন বিচারপতির কাছ থেকে যে আচরণটা আশা করি, এবং এটা ওনাদের চাকরির বিধিমালাতেও আছে, যেটা হলো যে ওনাদের খুবই আইসোলেটেড লাইফ লিড করতে হবে, কথাবার্তা, যে কোনো আচার অনুষ্ঠানে যাওয়া যাবে না, যে কারোর সাথে মেলামেশা করা যাবে না, যে কোনো ধরনের কথা বলা যাবে না, মেজাজ শান্ত রাখতে হবে। এর অনেকগুলো বৈশিষ্ট্য একজন বিচারপতির মধ্যে থাকতে হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেগুলো আমরা এখন আর দেখতে পাচ্ছি না, কমে আসতেছে। এর মধ্যে বিচারপতি মানিক ছিলেন এক ধাপ আগিয়ে, মানে কোনো কথাই ওনার আটকাতো না, উনি গায়ের জোরে অনেক সময় চলতে চেষ্টা করতেন। যাই হোক, শেষ পরিণতি আপনারা জানেন। 5ই আগস্টের বিপ্লবের পরে উনি যখন গ্রেফতার হলেন, ওনাকে আপনারা দেখেছেন কলাপাতার মধ্যে উনি এক গভীর জঙ্গলে শুয়ে আছেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হলো, এবং অত্যন্ত ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হলো। এই ব্যক্তিটি হাইকোর্টের বিচারক ছিলেন, সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে, সর্বোচ্চ কোর্টের উনি অ্যাপিল ডিভিশনের বিচারপতি ছিলেন। ওনার বিরুদ্ধে 5,39 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কারণে দুদক ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলাতে ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমি এখানেই বিষয়টার একটা তুলনামূলক আলোচনা করতে চাই। বিচারক থাকা অবস্থায় ওনার এই বিচারিক জীবনে যদি উনি যা আয় করেছেন, যদি ওনার 5,39 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থেকে থাকে, তাহলে উনি দুর্নীতিবাজ ছিলেন। তা না হলে এই টাকা পাবেন কোথা থেকে? আর উনি দুর্নীতি করবেন কোথায়? উনি দুর্নীতি করতে হলে ওনার বিচার বেচাকেনা করেই ওনাকে এই টাকাটা আয় করতে হয়েছে। এখন প্রশ্ন হলো, তার মানে এই দাঁড়াচ্ছে যে উনি ওনার বিচারিক জীবনে অন্যায়কে ন্যায় বানিয়েছেন, ন্যায়কে অন্যায় বানিয়েছেন, তাই তো? তা না হলে ওনার কাছে এত টাকা, মানে ওনার এটা আসবে কেন? সুপ্রিয় দর্শক, ওনার হয়তো বিচার হবে, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে ভীতি তৈরি হয়েছে সেটা কাটাবে কে? এটা কত বছর লাগবে বলুন তো? কারণ একটা হাইকোর্টের বিচার কার্য পরিচালনা করতে করতে উনি অ্যাপিল ডিভিশন পর্যন্ত গেলেন, সেখান থেকে উনি রিটায়ারমেন্টে গেলেন, সরকারি সকল সুযোগ সুবিধা উনি পেলেন। এরপরে যদি ওনার কাছ থেকে এগুলো বের হয়, এবং এগুলোর মানে এই দুর্নীতি, ওনার এই যে উদ্যত, ওই যে সব কিছু মিলিয়ে, তাহলে এখানে ওনার শাস্তি হলো। তার থেকে বড় যা আতঙ্ক তৈরি হলো, এরকম মানুষ কি আর নেই দেশে? হয়তো নাই। না থাকার পরে আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, এটা কাটবে কিভাবে? এবং এই দীর্ঘ বিচারিক জীবনে যে বিচার হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে উনি জেল দিয়েছেন অথবা দুর্বৃত্তকে খালাস দিয়েছেন, এই যে বিচার কার্যের যে বিভ্রাট, এই ক্ষতি পোষাবো কী করে? সুপ্রিয় দর্শক,
কাজেই সুপ্রিয় দর্শক, বলতে চাই আজকে উনার বিচার হচ্ছে, এটা উল্লসিত হওয়ার বিষয় নয়। আমরা কেন এই পরিস্থিতি দেখব? ওনার বই পুস্তক বিক্রি করে মামলা পরিচালনা করতে হচ্ছেন। ওনার বই পুস্তকে ওনাকে কী শিখিয়েছিল? ওনার বইয়ের কোনো পাতায় কি এই 5,39,00,000 টাকার দুর্নীতির মামলা হবে একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নামে? এইটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। উনি আবার স্বাধীনতার শক্তি, উনি মুক্তিযোদ্ধা, ওনার কথার যে ধার আমরা দেখেছিলাম। এই সমস্ত ব্যক্তিরা জন্যে, এই সমস্ত ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের যন্যেই মুক্তিযুদ্ধের মতো মহান একটা কৃতিত্ব আমাদের প্রশ্নের সম্মুখীন হয়েছে। ঠিক আমরা ভয় পাচ্ছি জুলাই বিপ্লব নিয়েও। কাজেই সুপ্রিয় দর্শক, আমাদের সবার সজাগ থাকতে হবে, বিশেষ করে গণসচেতনতা তৈরি করতে হবে। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা, আমরা আর কোনো মানিককে বিচার ব্যবস্থায় দেখতে চাই না। বিচার ব্যবস্থায় কেন, মানিকের মতো কোনো নাগরিকের দেশে তৈরি হোক, সেটা যেন না হয়, সেইটাই আমাদের প্রত্যাশা। অত্যন্ত কষ্ট পেয়েছি সুপ্রিয় দর্শক। এটা কি ভাবা যায়? সর্বোচ্চ আদালতের বিচারক ছিলেন, পেনশনে চলে গেলেন। আর কি দেখছি আমরা? সর্বোচ্চ আদালতের বিচারক, তার বিরুদ্ধে দুর্নীতি, নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে দুর্নীতি, পুলিশের সর্বোচ্চ পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট। তাহলে আসলে সাধারণ মানুষের বিচারটা কোথায়? এখন আমরা ধরে নিচ্ছি একটা প্রহসনমুক্ত বিচার পাবো। আসলে কতটুকু পাবো, কতটুকুই পাচ্ছি? 20 বছর পরে আবার কি কোনো চিত্র আমাদের সামনে আসবে? এগুলি দেখার জন্যই কি আমরা অপেক্ষা করব? কাজেই সুপ্রিয় দর্শক, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং বর্তমান রাজনীতি সুন্দর হবে, সবার মধ্যেই একটা স্বচ্ছতা তৈরি হবে, আর কোনো মানিকের আবির্ভাব ঘটবে না, আর কোনো বেঞ্জিরের আবির্ভাব ঘটবে না। এগুলির থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে তৈরি হবে, সেই শুভ প্রত্যাশাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।